Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস 2019 মেন সেখানে যে প্রেসিসটা এসেছিল সেটা আমরা ইন ডিটেলে সলিউশন দেখব এবং তার যে সলিউশন সেটা আমি তোমাদের সামনে প্রোভাইড করব। তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপকে সামনে রেখে আমি তোমাদের জন্য ডেসক্রিপটিভ ইংলিশের বিভিন্ন টপিকের উপরে ভিডিও দিচ্ছি, যেগুলো ডেসক্রিপটিভ ইংলিশ পিএসসি ক্লার্কশিপের জন্য বিশেষভাবে হেল্পফুল হতে চলেছে। তোমরা জানো পিএসসি ক্লার্কশিপ এটা এমনই একটা পরীক্ষা, এখানে যদি আমরা ইংরেজিতে ভালো স্কোর করতে না পারি তাহলে কিন্তু কখনোই সেটা আমরা চাকরিটা পেতে পারবো না। তাই যে টপিকগুলো আমার মনে হয়েছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং যেগুলো পিএসসি ক্লার্কশিপের জন্য উপযুক্ত সেই টপিকগুলো আমি সলভ করাচ্ছি। এগুলো তোমাদের জন্য WBPSI বা পিএসসি মিসলেনিয়াসের জন্য এই টপিকগুলো দারুণভাবে হেল্পফুল হবে। কিন্তু পিএসসি ক্লার্কশিপের একটা বিষয় হচ্ছে এখানে কম সময়ে অনেকটা লিখতে হয়, তাই আমরা এখানে খুব বেশি হাইফাই সলিউশন করার চেষ্টা করব না। একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে যতটা সহজে করা যায় আমি সেই চেষ্টাটাই করে চলেছি অনবরত। এছাড়া তোমরা যারা আমার পিএসসি ক্লার্কশিপ দ্য সিলেকশন ব্যাচ সেখানে জয়েন করতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে ডিটেলস দেখতে পাচ্ছ, সেখানে দেখে জয়েন করে নিতে পারো। যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে তার রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাবে। যারা তোমরা বিশেষ করে ইংরেজিতে একদমই দুর্বল তারা কিন্তু অবশ্যই জয়েন করবে, কারণ এখানে কিন্তু আমি মোটামুটি একটা লেখা শেখাবো, খুব বেশি হাইফাই লেখা শেখাবো না, কারণ পিএসসি ক্লার্কশিপ আমাদের কাছে হাইফাই কিছু ডিমান্ড করে না, মোটামুটি একটা লিখতে পারলেই যথেষ্ট। ঠিক আছে, তাহলে দেখা যাক কি বলছে। কপিল দেব ইজ এ ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার। ফর্মার মানে কি? কপিল দেব একটা কি কারেন্ট মানে বর্তমানে যারা খেলছে, ফর্মার মানে কি যাদের খেলা হয়ে গেছে, তারা বয়স হয়ে গেছে, রিটায়ার নিয়ে গেছে, তাহলে ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার, ভারতীয় খেলোয়াড়। হি ওয়াজ দ্য মিডিয়াম ফাস্ট বোলার, সে মিডিয়াম ফাস্ট বোলার ছিল, অর্থাৎ সে ফাস্ট নয় মিডিয়াম ফাস্ট, মোটামুটি জোরে বল করতো। অ্যান্ড এ হার্ড হিটিং মিডিল অর্ডার ব্যাটসম্যান, এবং কি একটা মিডিল অর্ডার ব্যাটসম্যান ছিল, ওই 5-6 নামতো এবং সে খুব চালিয়ে খেলতো, অর্থাৎ ওই পূজারার মতো ঠুকঠুক করে খেলতো না, ঠিক আছে, সেওয়াগের মতো খেলতো। দেব ইজ মানে কপিল দেব is widely regarded as one of the greatest all-rounders to play the game of cricket. মানে যারা যারা ক্রিকেট খেলেছে তাদের মধ্যে একটা অন্যতম সেরা অলরাউন্ডার। অলরাউন্ডার মানে আমরা জানি কি, যারা ব্যাট বল দুটোই ভালো করতে পারে, একটা বেস্ট অলরাউন্ডার যাকে সমগ্র বিশ্ব স্বীকার করেছে। হি ইজ অলসো রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন্স ইন দ্য হিস্ট্রি অফ ক্রিকেট। সে কি দেশের মধ্যে অনেক বা ইতিহাসে অনেক কি আছে ক্যাপ্টেন রয়েছে, তাদের মধ্যে তাকে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়। He was named by Wisden as the Indian Cricketer of the Century in 2002. তাহলে 2002 সালে উইজডেন বলে একটা পত্রিকা রয়েছে, সেখানে কি করা হয়েছে, তাকে ভারতের শ্রেষ্ঠ মানে কি ইন্ডিয়ান ক্রিকেটার অফ দ্য সেঞ্চুরি, ভারতের যে ক্রিকেটারের মধ্যে শতাব্দীর সেরা ক্রিকেটারের তকমা দেওয়া হয়েছে। Dev captained the Indian cricket team that won the 1983 Cricket World Cup. তাহলে 1983 সালে যে বিশ্বকাপ ভারত জিতেছিল সেখানে ক্যাপ্টেন কে ছিল? কপিল দেব ছিল। He was India's national cricket coach between October 1999 and August 2000. অর্থাৎ অক্টোবরের 1999 থেকে আগস্টের 2000 পর্যন্ত তিনি ভারতবর্ষের কোচ ছিলেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের। He retired in 1994. তিনি 1994 কি রিটায়ার করে গেলেন। হোল্ডিং দ্য ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ উইকেটস টেকেন ইন টেস্ট ক্রিকেট, এবং তিনি কি তার ওয়ার্ল্ড রেকর্ড ছিল? গ্রেটেস্ট নাম্বার অফ উইকেট, অর্থাৎ তিনি সব থেকে বেশি উইকেটের মালিক ছিলেন টেস্ট ক্রিকেটে। এ রেকর্ড সাবস্টিকুয়েন্টলি ব্রোকেন বাই কোর্টলি ওয়ালস, এখানে স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, ইন 2000, অর্থাৎ এই যে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন সব থেকে বেশি টেস্ট উইকেটের, কোর্টলি ওয়ালস সেটাকে ভেঙে দেয় 2000 সালে। At the time, he was also India's highest wicket taker in both major forms of cricket, Test and ODI. At that time মানে সেই সময় কি ছিল, তিনি ODI এবং টেস্ট ফরম্যাটে ভারতের সব থেকে বেশি উইকেট তার নামে ছিল, অর্থাৎ তিনি সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন। He is the first player to take 200 ODI উইকেট, তিনি প্রথম
খেলোয়াড় যিনি 200 ওডিআই উইকেট নিয়েছিলেন, মানে যেটা 50 ওভারের খেলা, ঠিক আছে। হি ইজ দ্য অনলি প্লেয়ার ইন দ্য হিস্ট্রি অফ ক্রিকেট টু হ্যাভ টেকেন মোর দ্যান 400 উইকেটস অ্যান্ড স্কোর্ড মোর দ্যান 5000 রানস ইন টেস্ট। অর্থাৎ তিনি ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি 400 উইকেট নিয়েছিলেন এবং 5000 রান করেছিলেন টেস্ট ক্রিকেটে, মেকিং হিম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার্স টু হ্যাভ প্লেড দ্য গেম। তাকে যেটা তৈরি করেছে কি, একটা সব থেকে সেরা অলরাউন্ডার, অনেকের মধ্যে একটা সেরা অলরাউন্ডার যে যারা যারা এই গেমটাকে খেলেছে। অন 11 মার্চ 2010, তাহলে 11 মার্চ 11ই মার্চ 2010 সালে দেব ওয়াজ ইন্ডাক্টেড, অর্থাৎ কপিল দেব ইন্ডাক্টেড, তাকে অন্তর্ভুক্ত করা হয় কোথায়, ইনটু দ্য আইসিসি ক্রিকেট হল অফ ফেম, অর্থাৎ আইসিসির যে ক্রিকেট হল অফ ফেম রয়েছে তাকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়। হি ইজ কনসিডার্ড টু বি দ্য রেনেসা ম্যান ইন ইন্ডিয়ান ক্রিকেট। রেনেসা মানে যিনি কোনো কিছুর নবজাগরণ ঘটায়, অর্থাৎ তাকে ভারতীয় ক্রিকেটের নবজাগরণের দূত হিসাবে বিবেচনা করা হয়। তাহলে এখানে প্রেসিসটা যেটা আমরা দেখতে পাচ্ছি পিএসসি মিসলেনিয়াসে এসেছিল, খুব সহজ। পিএসসি ক্লার্কশিপে কিন্তু এরকম প্রেসিস আসতেই পারে। কেন? কারণ এখানে কিন্তু খুব একটা জটিলতা নেই। এখানে কি বলা হয়েছে, একটা কপিল দেবের কথা বলা হয়েছে, তার বিভিন্ন অ্যাচিভমেন্টের কথা বলা হয়েছে, সে ভারতের ক্যাপ্টেন ছিল সেটা বলা হয়েছে, সে ভারতের কোচ ছিল সেটা বলা হয়েছে, তার বিভিন্ন অ্যাচিভমেন্ট, সে বোলার হিসাবে, ব্যাটসম্যান হিসাবে, ক্যাপ্টেন হিসাবে, অলরাউন্ডার হিসাবে কি কি অ্যাচিভমেন্ট করেছে এবং তার অ্যাচিভমেন্টের ফলে তাকে আইসিসি হল অফ ফেমে স্থান দেওয়া হয়েছে এবং তাকে সর্বোপরি ভারতের ক্রিকেটের নবজাগরণের দূত বলা হয়েছে। কারণ 1983-তে বিশ্বকাপ জেতার ফলে ভারতে ক্রিকেটের একটা নতুন উন্মাদনা আমাদের এখানে তৈরি হয়েছিল। তাহলে প্রেসিসটা কিন্তু খুব একটা জটিল নয়, মোটামুটি আমরা সবটাই বুঝতে পারছি। এরপরে চলো আমরা সলভ করার চেষ্টা করি হালকা করে। এখানে দেখো অনেক কিছুই আছে, কিন্তু সেটাকে কি আমাদের সাম আপ করতে হবে। দেখা যাক, তোমরা তোমাদের মতো করে করতে পারো, আমি একটা সলিউশন দিচ্ছি, তোমরা নিজেদের মতো করে সলিউশন করে কমেন্ট করতে পারো, সেটা আমি দেখে দেবো। আমরা কি টাইটেল দিতে পারি? আমরা দিতে পারি দ্য গ্রেট কপিল দেব অ্যান্ড হিজ অ্যাচিভমেন্টস, এটা আমরা দিতে পারি। এটা ছাড়া আমরা দিতে পারি কপিল দেব দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান ক্রিকেট, এটা আমরা দিতে পারি। তোমরা তোমাদের মতো করে টাইটেল একটা চয়েস করতে পারো, সেটা আমাকে কমেন্ট করতে পারো, সেটা কিন্তু আমি দেখে দেবো, ঠিক আছে। এরপরে আমরা বডিতে কি লিখতে পারি? বডিতে আমরা লিখতে পারি কপিল দেব কি ছিল, একটা ভারতে তো বটেই, সমগ্র বিশ্বে একটা নামী ক্রিকেটার ছিল, সেটা আমরা লিখতে পারি প্রথমেই। কপিল দেব ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্লেমড ক্রিকেটার্স। তোমরা এখানে জিজ্ঞাসা করবে ক্রিকেটার্স কেন হলো, কারণ এখানে ওয়ান অফ আছে, ওয়ান অফ এর পরে যে নাউনটা বসে সেটা প্লুরাল নাউন। কপিল দেব ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্লেমড ক্রিকেটার্স ইন ইন্ডিয়া as well as in the world। অর্থাৎ তিনি শুধু স্বনামধন্য ক্রিকেটার বা প্রসিদ্ধ ক্রিকেটার শুধু ভারতবর্ষে না, তিনি কি ছিলেন, তিনি কিন্তু সমগ্র বিশ্বে তার একটা নাম ছিল, ঠিক আছে। তারপরে আমরা কি লিখতে পারি? তারপরে আমরা লিখতে পারি হি ওয়াজ আ গ্রেট অলরাউন্ডার, তিনি একটা গ্রেট অলরাউন্ডার ছিলেন এবং অলরাউন্ডার হিসাবে তিনি অনেক রেকর্ড ব্রেক করেছিলেন। হি ওয়াজ এ গ্রেট অলরাউন্ডার অ্যান্ড অলসো এ লিখুন, অলসো দ্য
proud captain of 1983, সরি এখানে মুছে গেল, এখানে গ্রেটটা মুছে গেছে, গ্রেট অলরাউন্ডার and also the proud captain of 1983 World Cup winning team, ওয়ার্ল্ড কাপ উইনিং ইন্ডিয়ান টিম করে দিই, ইন্ডিয়ান টিম মানে এখানে আমরা বুঝে নেবো যে সেটা কি ছিল। এখানে আমরা কিসের কথা বলছি, ওডিআই যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেটা আমরা বুঝে নিচ্ছি। তাহলে হি ওয়াজ এ গ্রেট অলরাউন্ডার, তিনি একটা মহান অলরাউন্ডার ছিলেন, কারণ আমরা কি দেখেছি তিনি বোলিং ভালো করতো, তিনি ব্যাটিং ভালো করতো। তাহলে অত কিছু আমাদের লেখার দরকার নেই, ব্যাটিং বোলিং কেন, কারণ যত বেশি ওটা আমরা লিখবো তার যে অ্যাচিভমেন্ট গুলো লিখবো, তিনি এতে এত উইকেট পেয়েছেন, ওখানে অত রান করেছেন, তত আমাদের কি হবে, প্রেসিটা বাড়তে থাকবে। তাহলে আমাদের এখানে মেন বিষয়বস্তুটা কি করতে হবে, তুলে ধরতে হবে। তাহলে হি ওয়াজ এ গ্রেট অলরাউন্ডার অ্যান্ড অলসো দ্য প্রাউড ক্যাপ্টেন অফ 1983 ওয়ার্ল্ড কাপ, এখানে ওয়ার্ল্ড হবে WORLD, ওয়ার্ল্ড কাপ উইনিং ইন্ডিয়ান টিম, ঠিক আছে, এখানে এটা ইন্ডিয়ান টিম। এরপরে আমরা দেখেছিলাম যে তিনি ব্যাটসম্যান এবং বোলার হিসাবে কি করেছিলেন, অনেক রেকর্ড ভেঙে দিয়েছিলেন। তাহলে হি ব্রোক মেনি রেকর্ডস, হি ব্রোক মেনি রেকর্ডস অ্যাজ অ্যান অলরাউন্ডার। তাহলে অলরাউন্ডার হিসাবে তিনি অনেক রেকর্ড যে ভেঙে দিয়েছিলেন, তার মানে কি তিনি ব্যাটসম্যান বোলার বোথ দুটো হিসাবেই অনেক রেকর্ড ভেঙে দিয়েছিলেন, ঠিক আছে। এরপরে আমরা কি দেখেছিলাম যে একদম শেষে এত কিছু, তিনি ক্রিকেটের রেনেসা ছিলেন, আর্কিটেক্ট ছিলেন, যেটাকে আমরা করে দিয়েছি, টাইটেলে করেছি, তার অ্যাচিভমেন্ট করেছি, দুটো ধরনের আমরা টাইটেল করেছি, তোমরা তোমাদের মতো করে একটা করবে, সেটা আমি, কারণ একটা পরীক্ষার্থী আর অন্য পরীক্ষার্থী তাদের মধ্যে সব থেকে বেশি ডিফারেন্স কিসে হবে, টাইটেলে হবে। সবাই কিন্তু একরকম টাইটেল লিখবে না, মোটামুটি যে টাইটেলটা আমরা লিখবো সেটা যেন আমাদের বুঝতে হয় যে আমরা বিষয়বস্তুটা বুঝতে পেরেছি, ঠিক আছে। ওখানেই কিন্তু এক্সামিনার ধরে ফেলবে যে তুমি বুঝতে পেরেছো না পারোনি। এরপরে আমরা দেখে নিলাম কি, যে হি ব্রোক, ব্রেক থেকে হয়েছে ব্রোক, হি ব্রোক মেনি রেকর্ডস অ্যাজ অ্যান অলরাউন্ডার, তাহলে তিনি অলরাউন্ডার হিসাবে কি করেছিলেন, অনেক রেকর্ড ভেঙে দিয়েছিলেন। এরপরে আমরা কি দেখেছিলাম, তাহলে হি গট দ্য হাইয়েস্ট অ্যাচিভমেন্টস করার দরকার নেই, মেন্ট করে দাও, when he was inducted into the ICC ক্রিকেট হল অফ ফেম। এটা যেহেতু বড় হাতে ছিল, আমরা সেইভাবে এটাকে লিখতেই পারি। কারণ এটা লিখতে হলো কেন, কারণ এটা ক্রিকেটে সব থেকে বড় সম্মান হিসেবে আমরা আপাতত ধরি, তাহলে এটা আমাদের লিখতেই হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা প্রেসিটাকে সুন্দরভাবে লিখতে পারি। কত ভালোভাবে আমরা লিখতে পারলাম, তোমরা তোমাদের মতো করে ট্রাই করবে, জাস্ট সলিউশনটা দেখবে, চেষ্টা করবে নিজেদের মতো করে লেখার। কারণ তুমি যদি সবসময় টিচারের প্রেসি কপি করতে যাও, তাহলে কিন্তু তুমি কোনোদিনই প্রেসি লেখা শিখতে পারবে না, এটা কিন্তু একদম অবধারিত। তোমাকে নিজে থেকে প্যাসেজটা পড়ে তার মিনিং যেটা বলছে, তার ইনার মিনিং সেটা বুঝতেই হবে, না হলে কিন্তু তুমি টাইটেলও লিখতে পারবে না, তুমি প্রেসির যে বডি সেই বডিটাও কখনোই লিখতে পারবে না, ঠিক আছে। তাহলে এইভাবেই ডেসক্রিপটিভ ইংলিশের বিভিন্ন পরীক্ষায় যে টপিকগুলো এসছে সেগুলো আমি তোমাদের সামনে সলিউশন আনবো। এখানে আমরা এখন প্রেসিয়ার ট্রান্সলেশন করছি, পরে আমরা রিপোর্টও করবো, কারণ রিপোর্টটা একটু কারেন্ট টপিকের উপরে বেস করে দেয়, এছাড়া কনভেনশনাল টপিক সেখানেও দেয়। পিএসসি ক্লার্কশিপে কিন্তু কারেন্ট কনভেনশনাল আগের বছর দুটোই দিয়েছিল, তাই আমাদের একটু দুদিকেই খেয়াল রাখতে হবে, মোটামুটি আমাদের লেখাটা শিখে রাখতে হবে। এছাড়া তোমরা যারা ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলস পাঠিয়ে দেবো। এছাড়া তোমরা যারা ইউটিউবে ক্লাস দেখছো অবশ্যই দেখো, এরকম আমি ক্লাস, কোয়ালিটি ক্লাস তোমাদের প্রোভাইড করতেই থাকবো। তাহলে আজ এই পর্যন্তই, পরের টপিকে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।